আপকি আদালতে ফিল্ম স্টার সোনু সুদের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি নিজের মর্জি মতনই কাজ করেন। সোনু, এটা কি সত্যি যে আপনার বাবা আপনাকে দোকানে জামা কাপড় মাপার কাজ দিয়েছিলেন আর আপনি দোকানটা ছেড়ে নাগপুর চলে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং করার জন্য নিজের ইচ্ছা? আমার বাবা মা সবসময় আমাকে বলতেন যে পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য আমি ওই নাগপুর গিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং করার জন্য। কিন্তু আমি এটা ভাবিনি যে অভিনেতা হয়ে যাব, এটাই ভেবেছিলাম যে ফেরত আসবো, দোকানে বসবো বা অন্য কিছু ব্যবসায় মন দেবো। আপনি ইঞ্জিনিয়ারিং করতে চাইছিলেন? হ্যাঁ। আর আপনি বিনা টিকিটে মুম্বাই পৌঁছে যান? আনরিজার্ভ টিকিটে গিয়েছিলাম, টিকিট নিয়েছিলাম কিন্তু রিজার্ভেশন ছিল না, শুধু বসে একটা কোনার সিটে বসে অ্যাডজাস্ট করতে করতে মুম্বাই পৌঁছে যাই। টিটি ধরেছিল কি? টিটি তো একটু একটু টাকা খাইয়ে বসে গিয়েছিলাম এক কোনায়। আর যখন মুম্বাই পৌঁছন সেখানেও আপনি চৌকিদারকে টাকা পয়সা খাইয়ে স্টুডিওর ভেতরে ঢুকে পড়েন? স্যার, ফিল্ম সিটিতে যেতেই আমাকে কেউ একজন বললো যে এরকম ভাবে ভেতরে ঢুকতে দেবে না। আমার মনে হলো যে হয়তো দেখে মনে হবে আমি অ্যাক্টরের মতন, এন্ট্রি দিয়ে দেবে। কিন্তু ওখানেও ফিল্ম সিটিতে আটকে দিল, বললো যে শুটিং না থাকলে যাওয়ার অনুমতি নেই। তাই আমি ওখানে 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর কাউকে 200-400 দিয়ে তারপর আমি ভেতরে যাই। আর স্যার, যখন আমি সেটে যাই আমার মনে হলো মানে শুটিং অনেকগুলো হচ্ছিল, আমার মনে হলো যে আমি দাঁড়িয়ে থাকবো আর কোনো না কোনো ডিরেক্টর আমাকে দেখবে আর একে অভিনেতার মতো দেখতে, একে কাজ দেওয়াই যাক। কিন্তু সেরকম কিছুই হয়নি। সারাদিন ধরে ঘুরছিলাম ফিল্ম সিটিতে আর তারপর বাড়ি ফিরি। তখন প্রথমবার বুঝতে পারি যে এই যেমনটা আমি ভাবছিলাম এটা এতটাও সহজ নয়, একটু তো কষ্ট করতেই হবে। আর দেখুন, আমার কাছে আপনার 97-এর একটা ছবি আছে। ওই ছবিটা দেখে এটা আন্দাজ করতে হবে যে এই ছেলেটা ফিল্মে হিরো হতে পারবে কিনা। এবার বলুন, এটা দেখে আপনি কি ভেবেছিলেন যে আমি হিরো হতে পারি? স্যার, কথায় বলে না যে আশায় পুরো পৃথিবী বেঁচে আছে স্যার, তো সেই আশাতে আমিও পৌঁছে গেলাম। আমার মনে হয় যে এই ছবিটা দেখে অনেকেই স্বপ্ন দেখবে। আর ফিল্মে গেলেন সেটাও তামিলে, তেলেগুতে। হ্যাঁ স্যার, আমি বলা হয় বেগার্স আর নট দ্য চুজার্স, কিছুই জানতাম না। আর আমার মনে পড়ছে যে একটা ফিল্মের অফার আমার কাছে এসেছিল, একটা ভিলেনের রোল। আমি ভাবলাম যে ভিলেনের অফার করছে, এনার তো কোনো ভিশনই নেই, ডিরেক্টর কিছুই জানে না, ছেলেটা হিরো হতে এসেছে, তুমি ওকে ভিলেন বানিয়ে ফেলছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চেয়েছিলাম। আর তারপর আমি চেন্নাই থেকে প্রথম ফিল্ম করি তামিলে, আর সেই ফিল্মটা হিট করে। তাই ওখান থেকে তারপর নেগেটিভ রোলস খুব অ্যাপ্রিসিয়েট করা শুরু হয়। তারপর তামিল, তেলেগু, কান্নাডা ভাষাতেও ফিল্ম হয়। কথা যে রোল দেওয়ার সময় উনি আপনার অভিনয় দেখেননি? না স্যার, আমার উনি প্রথম যে লুকটা ছিল উনি দেখলেন যে লম্বা চড়া আছে, চলো একটা দেওয়া যাক, রোল দেওয়া হোক। তারপর অভিনয় করতে করতে শিখে গিয়েছিলাম, একটু আধটু পারতাম, কিন্তু প্রথমটা লুকের জন্যই পেয়েছিলাম প্রথম রোল। আপনার বন্ধু বলেছিলেন যে সাউথের ফিল্ম এই জন্য করা শুরু করেছিলেন কারণ যে মেয়েটাকে আপনি ভালোবেসেছিলেন কলেজে সে তেলুগু ছিল। সেটা স্যার ভাই, ওটা অ্যাক্সিডেন্টাল, কাজ করে ফেলেছিলাম প্রথমে। তখন যখন সোনালির সঙ্গে পরিচয় হয়, ও তেলেগু ছিল, তখন ভাবিনি ফিল্মি কাজ করব। কিন্তু বলা হয় ভাগ্য আপনাকে সেখানেই ফিরিয়ে নিয়ে আসে যেখানে আপনি বিলং করেন। আর তারপর সাউথের ফিল্ম শুরু হয়। আর আমার মনে হয় যে পাঞ্জাবিদের থেকে সাউথ ইন্ডিয়ানরা আমার ফিল্ম দেখে বেশি খুশি হয়েছিল। আর যখন আমি পাঞ্জাব যেতাম আর লোকজনদের বলতাম, আমার মা বলতো ও সাউথে সিনেমা করছে, পাঞ্জাবিরা বলতো যে ছেলে সিনেমা করছে অথচ টিভিতে তো দেখা যায় না কখনো। তাই আই থিঙ্ক আস্তে আস্তে আমাকে দেখানো শুরু করলো আর লোকেরা মনে করলো যে হ্যাঁ, ও শুধু টাইম পাস করছে না মুম্বাইতে। যখন ফিল্ম বেরোলো, হ্যাঁ, তখন গ্রামের লোকজন, পরিবারের লোকজন তো ভেবেছিল যে ছেলেটা হিরো হবে, রাইট। কিন্তু আপনি হয়ে গেলেন খলনায়ক, ভিলেন। ঠিক। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লি। স্যার, আগে যে অভিনব কাশ্যপ যে আমাদের ডিরেক্টর ছিলেন, তিনি মণিরত্নমের ইউভাতে অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তখন উনি আমাকে হিরোর চরিত্রের জন্য বেছেছিলেন। প্রথমে আমি একজন কারাপ্ট পুলিশ অফিসারের চরিত্র করব, সেই সময় দবং লেখা হচ্ছিল। তখন যখন আমাকে ছেদি সিং এর চরিত্রটা দেওয়া হলো, সলমান চুলবুল পান্ডের রোলটা নিয়ে নেয় আর আমাকে ছেদি সিং এর রোলটা দেয়। আমি বলেছিলাম ভাই আমি এটা করবো না। উনি বললেন আরে না তুই এটা কর, এটা খুবই ভালো একটা রোল। তারপর আমি বললাম এটাকে একটু লিখি, আমি এর সংলাপগুলো একটুখানি ঠিক করি, একটু লেখার শখ ছিলই। তারপর আমি 2-3 দিনে পুরো স্ক্রিপ্টটা লিখলাম, কিছু ডায়লগ লিখলাম, তারপর শোনালাম, বললাম যদি এটা ঠিক থাকে তাহলে করতে পারি। দেন স্যার তুই আয়, কাজটা কর। এভাবেই দবং হয়ে গেল। আপনি ছেদি সিং এর ডায়লগ নিজেই লিখেছিলেন? আমিই লিখেছিলাম স্যার, অনেক ডায়লগ লিখেছিলাম। আমি বড় সিনেমায় নিজের ডায়লগগুলো লিখি, কিন্তু আমি ক্রেডিট নিই না।
অনেক হিট ডায়লগগুলো আমারই লেখা। তো আমাকে সলমান নিয়ে যায় আর বলে চল আমার সঙ্গে ইউনো খাবার খেতে যাই, আর ওখানে আমরা ওয়াইয়ে শুটিং করছিলাম। তো সলমান আমাকে বলল তুই অনেক লম্বা, তুই গাড়িতে কমফোর্টেবল তো? আমি বললাম আসলে কি সলমান, কানুন কে হাত আর সোনু সুদ কে লাত দুটোই কিন্তু খুব লম্বা ভাই। তখন ও বললো ডায়লগটা তো খুব ভালো, চলো একটা সিনেমাতে ইউজ করা যাক। তারপর আমরা পরের দিন ওই ডায়লগটা ইউজ করলাম যে কানুন কে হাত আর ছেদি সিং কে লাত দোনো বহুত লম্বি হ্যাঁ ভাইয়া। আর এইভাবেই লাইনটা তৈরি হয়ে গেল। আর ওই সিনেমার সব থেকে বিখ্যাত ডায়লগটা তো সলমানের ছিল, যে ছেদ করেঙ্গে। সেটা আমার মনে পড়ছে, আমাদের প্রথম দিনের শুটিং ছিল, লেখার শখ তো আমার ছিলই, আমি অভিনবের সঙ্গে বসে পড়তাম, আর তার মধ্যেই এটা ঢোকালাম যে হাম তুম ইতনে ছেদ করেঙ্গে কি কনফিউজড হয়ে যাওগে সাস। সেখানেও আমি আমার কলমের জাদু দেখিয়েছিলাম স্যার। তাই স্যার লেখার তো আমার শখ আছেই, লিখিয়ে নিলে আমি লিখে দিই স্যার। খলনায়কের চরিত্রে যখন আপনি হিট হলেন, হ্যাঁ, তখন আপনি ভাবলেন যে রিয়েল লাইফে হিরো হওয়া যাক। আমি যখন মুম্বাইতে আসলাম তখন খুব চেয়েছিলাম যে ভালো চরিত্রে অভিনয় করব, ভালো সিনেমার অংশ হব। কোনটা 100 কোটির ব্যবসা করবে, কোনটা 500 কোটির, আমি ভেবেছিলাম ওটাই হচ্ছে জীবন। আর যখন কোভিড এলো আর যখন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হলো, তখন আমি প্রথমবার বুঝতে পারলাম যে জীবনের যেই সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা, সেটা তো আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি, যেটার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলাম, আর সেটা ওপরওয়ালা ডিরেকশন দিচ্ছিল। আর আজকেও সেই সিনেমা চলছে, আমি চাইবো যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই সিনেমাটা চলতে থাকুক, আর এভাবেই ওপরওয়ালা আমাকে দিয়ে কাজ করাতে থাকুক, আর আমি যুক্ত থাকি। কিন্তু শোনো, আপনি এই রূপে চলে এসেছেন, সেই চক্করে সিনেমার যে চরিত্র ছিল সেটা চলে গেল। আমি শুনেছিলাম চিরঞ্জীবী আপনাকে সিনেমাতে মারতে বারণ করেছে, উনি বলেছেন একে যদি মারি পাবলিক আমাকে মারবে। ঠিক বলেছেন, মারপিট চলছিল। অ্যাকচুয়ালি স্যার দুটো পর্যায় ছিল। আসলে কোভিড শুরু হওয়ার আগে অর্ধেকটা সিনেমা হয়েছিল, এরকম 2-3টে সিনেমা ছিল। আর যখন কোভিডের সময় শুটিং বন্ধ হয়ে গিয়েছিল আর আবার শুরু হলো, তখন ইমেজ পাল্টে গিয়েছিল। আর তারপর আমাদের অ্যাকশন ডিরেক্টর আর অ্যাক্টররা একসঙ্গে বললো যে না, ওকে মারা যাবে না, ওকে মারলে লাথিঝাঁটা খেতে হবে। তাই অনেক কিছুই রিশুট হলো, অনেক কিছু আবার রি-এডিট হলো। সাউথে লোকজনদের ইমোশন একটু বেশি থাকে, ওরা বললো যে এসব চলবে না, যদি একে কোনো গালাগালি দেওয়া হয় বা কলার ধরার চেষ্টা করা হয় তাহলে লোকজন পছন্দ করবে না। তাই আবার আমরা কিছুটা রিশুট করেছিলাম। কিন্তু বন্ধু আর বাড়ির লোক বলেনি যে খুব মার খায় ছেলেটা প্রত্যেক সিনেমায়? স্যার আগে তো বলতোই যে ভাই তুই মানে বডি শডি তো তুই ওর থেকে বেটার বানিয়েছিস, কিন্তু মার তুই ওর থেকে বেশি খাস। তাই আমি বলতাম যে আমি তো শেষে গিয়ে মার খাই, কিন্তু পুরো সিনেমাটাতে আমি মেরেই যাই। তাই শেষের দিকে একটু মার খেলে কোনো অসুবিধা নেই স্যার। কঙ্গনা রানাওয়াতের ফিল্মটার জন্য আপনি অনেক পরিশ্রম করেছিলেন, কুস্তির জন্য বডি বানিয়েছিলেন। হ্যাঁ। যখন সিনেমাটা বেরোলো তখন রোল কেটে দেওয়া হয়েছিল। স্যার ওটাতে স্যার কঙ্গনা হলো আমার বন্ধু। আমি যখন আমি সিনেমাটা করেছিলাম, ক্রিস ডিরেক্টর ছিল ওটার, আর শুটিং পুরো শেষ হয়ে গিয়েছিল। তারপর কঙ্গনা যখন আমাকে বলল যে আমি চাইছি যে ওই সিনেমাটা আবার আমি ডিরেক্ট করতে, তখন আমি বললাম যে আমি দেখতে চাই যে এই পিকচারে কি রয়েছে। তারপর আমি যখন দেখলাম তখন আমার সিনগুলো দেখতে পেলাম না। তখন আমি বললাম যে ভাই এগুলো তো ঠিক না, আমার বন্ধুত্বও আছে আর আমি করতেও চাই না। আর আমি যদি শ্যুট করি তাহলে যিনি অরিজিনাল ডিরেক্টর তার সঙ্গেই শ্যুট করব, আর যদি তুমি করতে চাও তাহলে আমিও ক্ষমা চেয়ে সরে যাবো সিনেমা থেকে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু কঙ্গনা তো বলেছিলেন যে সোনু সুদের মধ্যে ইগো আছে, আচ্ছা, আর একজন উইমেন ডাইরেক্টরের আন্ডারে কাজ করতে চায় না, তাই জন্য বেরিয়ে গেছেন। আমি স্যার ফারাহ খানের সঙ্গে কাজ করেছিলাম, যখন ও এরকম স্টেটমেন্ট দিয়েছিল তখন ফারাহ খান ভয় পেয়ে বলেছিল আরে ভাই আমি তো মেয়ে, আমার আবার জেন্ডার চেঞ্জ করো না জানো তুমি। তাই কোনো পার্থক্য, তাই এরকম কিছু না স্যার। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? আমরা আপনাকে হিন্দি সিনেমায় দেখে অভ্যস্ত। আপনি যে আপনার ক্যারিয়ার স্টার্ট করেছেন সেটা তামিল আর তেলেগু সিনেমা দিয়ে করেছেন, আর আপনি নিজে পাঞ্জাবি স্যার। হ্যাঁ। তাই আপনি যদি আপনার কোনো ডায়লগ তামিল তেলেগু সিনেমার আমাদেরকে শোনান তাহলে ভালো লাগবে স্যার। আচ্ছা, Thank you. আমার মনে আছে প্রথম সিনেমা তামিল সিনেমা ছিল, আর সিনেমার নাম ছিল কল্লাড়াগর। তখন উনি আমাকে একটা বড় লম্বা ডায়লগ দিয়েছিলেন, আর কখনো ক্যামেরা ফেস করিনি, নার্ভাসনেস ছিল, নতুন জগৎ, নতুন ভাষা, নতুন লোকজন। তখন আমি পুরো মুখস্থ করে নিয়েছিলাম ওই ডায়লগটা, আর যখন আমি গিয়ে বললাম তখন ডায়লগটা এরকম ছিল कि साक्षात अंद याणे मुग्धन विनायक पेरुमाने करुणोदय कपतिना वेरे मनसला नाम वेरकलो देव निंदाए आगदा, तो समथिंग लाइक दैट। তখন আমার ডিরেক্টর খুবই খুশি হয়ে গিয়েছিলেন আর বলেছিলেন খুবই ফোকাস ছেলে রে তুই, আর গাড়ি চলতে শুরু করলো। এই তামিল তেলুগু তো ঠিক আছে, হ্যাঁ চাইনিজ সিনেমাও করেছেন আপনি? চাইনিজ করেছি স্যার, চাইনিজ করেছি, আমরাতি সিনেমাও করেছি স্যার। দুটো আলাদা আলাদা ভাষায় আমি সিনেমা করেছি। চায়নাতে তো জ্যাকি চ্যান ডেকেছিলেন,
উনি বলেছিলেন যে হঠাৎ একদিন ফোন এলো, আমি তখন পাঞ্জাবে ছিলাম, আর ফোন এলো যে উই আর কলিং ফ্রম জ্যাকি চ্যান প্রোডাকশন অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু ডু দিস ফিল্ম। আর তারপর বুঝতেই পারলাম না জানাতে একটা কবে। সিনেমার নাম তো আমার মনে আছে কুংফু যোগা, হ্যাঁ, কুংফু ইয়োগা। কিন্তু বাকি সিনেমার তো নামও জানা যায়নি কি ছিল। স্যার আমিও সঠিক জানি না। আচ্ছা, চাইনিজে কোনো ডায়লগ মনে আছে কি? স্যার ওই সময় তো আমি ভালো শিখেছিলাম, আমি তো এখানে চাইনিজে দেখা পাই না, আমি তো অনেক কিছু শিখেছিলাম স্যার। জ্যাকি চ্যান যেমন নি হাও এইসব কথা বলতো, কিভাবে কথা বলতেন সেটাও শিখে নিয়েছিলাম, কিন্তু এখন তো 6-7 বছর হয়ে গেছে, সব ভুলে গেছি আবার, এখন অতটা মনে নেই, কিন্তু সত্যি কথা বলতে খুব মজা হয়েছিল ওখানে কাজ করে। আর কেউ প্রশ্ন করতে চান? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি শুনেছিলাম যে আপনার বাঙালি রসগোল্লা খুব পছন্দ, আর বাঙালি রসগোল্লা খাইয়ে আপনাকে দিয়ে যে কেউ যে কোনো কাজ করিয়ে নিতে পারে, অবশ্যই। এটা কি সত্যি? অবশ্যই আমার স্যার রসগোল্লার প্রতি একটা দুর্বলতা আছে। কলেজে থাকাকালীন যখন আমরা র্যাগিং ফ্যাগিং করতাম, আমার সঙ্গে বিহারের বড় বড় ছেলেরা থাকতো, তখন র্যাগিং এতটাই হতো যে তুই কি ফার্স্ট ইয়ারে ঢুকেছিস, একটা কাজ কর, 50টা রসগোল্লা নিয়ে আয়। তারপর রসগোল্লা নিয়ে এসে আমাদের সবার মধ্যে ভাগাভাগি হতো, ওগুলো আজও আছে, কিন্তু আমাদের প্রফেশন আমাদের অ্যালাউ করে না, আর আমরা খেতেও পারি না, তাই স্টিল যদি বলি তাহলে দুর্বলতা আছে, ওটা খাইয়ে কিন্তু লোকেরা উনি জাগরুক বলছেন করাতে। যে আপনার সিস্টার বলছেন রসগোল্লা খাইয়ে যে কোনো কাজ করাতে পারে, গানও গাইয়ে নিতে পারে। স্যার গান গাইতে বলবেন না, তাহলে তাহলে লোকেরা আমাকে রসগোল্লা খাওয়ানো বন্ধ করে দেবে আমার গান যদি শুনে। শোনু, আপনার মায়ের লেখা চিঠি আমি দেখেছি। হ্যাঁ মা লিখেছেন তু উঠে তো রোশন হো যায় क्षमा তেরে লিয়ে। হ্যাঁ আর আমার মনে হয় সত্যি আপনি আপনার মায়ের জন্য এই क्षमा মানে অন্ধকার আলোকিত করেছেন, কিন্তু যখন অন্ধকার আলোকিত হয় তখন গ্রহণও লাগে, ঠিক। যখন খ্যাতি হয় তখন প্রশ্ন ওঠে, কিছু অভিযোগও আমার কাছে আছে। এবার